প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাই, বিশেষ করে কালের কণ্ঠের জন্মদিনে শুভেচ্ছা আপনাকে। প্রথমেই আমরা এটা নিয়ে একটু কথা বলবো, তার আগে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে। প্রথম আলোর শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য, শুল্ক কর বৃদ্ধির প্রভাব, করের চাপে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়। দৈনিক কালের কণ্ঠ, আস্থাহীনতায় সংকটে বিনিয়োগ, ৬৭ পণ্য সেবার শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি। প্রতিনিধি সম্মেলনে বক্তারা নতুন উদ্দীপনায় কালের কণ্ঠকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। দৈনিক সমকাল, কষ্টে চলা মানুষের উপর চাপ আরও বাড়ল, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক। দৈনিক যুগান্তর, অপ্রয়োজনে ৮ স্থলবন্দর, মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন, আইসিটি সেক্টর উন্নতির চেয়ে বেশি দুর্নীতি, নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির। মানব জমিনের শিরোনাম, ১০ কোটিতে মাল্টার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন তারিক সিদ্দিকের স্ত্রী কন্যা। ৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা আসতে পারে সিদ্ধান্ত। আমাদের সময়, মরা ব্যবসা বাণিজ্যে খাড়ার ঘা, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। খবরের কাগজ, ব্যবসা বাণিজ্য শিল্পে খরচ আরও বাড়ল, অসুস্থতার ভান করে পালিয়ে যান সাবেক সেই ওসি, গ্রেপ্তারের লক্ষ্যে সারা দেশে জরুরি বার্তা, এক রাতেই দাম বাড়ল। দৈনিক দিনকাল, শতাধিক পণ্য সেবায় শুল্ক কর বাড়িয়ে অধ্যাদেশ। দৈনিক করতোয়া, দেশে রিও ভাইরাস শনাক্ত, মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ। রূপালী বাংলাদেশ, অকার্যকর কোটি টাকার যাত্রী ছাউনি বাঁচবে। দৈনিক ইত্তেফাক, ক্রেতাদের উপর আরও চাপ, ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে। দৈনিক জনকণ্ঠ, রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না কর্তৃপক্ষের আশাবাদ। কালবেলার শিরোনাম, ঢাবি পোর্টালের তথ্য হ্যাকারদের হাতে, মৃত্যুদেরও পাশে চায় বিএনপি। আমার দেশ, আইএমএফের চাপে সরকারের গণবিরোধী সিদ্ধান্ত, পণ্য ও সেবায় নজিরবিহীন ভ্যাট বৃদ্ধি। আপনি শিরোনাম শুনলেন, শিরোনাম নিয়ে কথা বলবো, কিন্তু তার আগেই বলছিলাম গতকাল আপনাদের পত্রিকার কালের কণ্ঠর জন্মদিন গেল এবং প্রতিনিধি সম্মেলন করেছেন আপনারা। সেখানে নতুন উদ্দীপনায় কালের কণ্ঠকে এগিয়ে নেওয়ার প্রত্যয়, সেই উদ্দীপনার কথা একটু জানতে চাই। কি সেই উদ্দীপনা? ধন্যবাদ। আমরা তো এখন মুক্ত একটা বাংলাদেশে বসবাস করছি। এখন আমাদের উপরে বিধিনিষেধ নেই, খড়গ নেই, চাপ নেই, রক্তচক্ষু নেই, সেলফ সেন্সরশিপের আবহাওয়া অনেকখানি দূর হয়েছে। ফলে পাচ্ছেন এখন, হ্যাঁ, মোটামুটি এখন তো পাচ্ছি, কিন্তু স্বাধীনতার মানেই তো স্বেচ্ছাচার নয়, সেখানে দায়িত্বশীলতার ব্যাপারটা থাকবে। আমরা যদি সংবাদপত্র, আমাদের না শুধু, সবাই মিলে মিডিয়ার উপরে যদি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে সততা, নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠতার উপরে জোর দিতে হবে। ফলে মানুষ যেন তাদের উপরে আস্থাটা ফিরে পায়, সেটা আমরা হারিয়ে ফেলেছি নানান কারণে, স্বৈরশাসনের কারণে, সেলফ সেন্সরশিপের কারণে। তো এখন দায়িত্বটা আমাদের আরও বেশি, মানুষ যেন আমাদের কথা বিশ্বাস করে, না হলে কিন্তু তারা সমাজ মাধ্যমের দিকে যাবে এবং গুজবের দিকে যাবে, সেটাতে দেশের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে। তো সেটার থেকে এখন মিডিয়ার চ্যালেঞ্জটা অনেক বড়, কিন্তু সেইটা সবাই মিলে আমরা যেন মোকাবেলা করতে পারি। কালের কণ্ঠ আগে থেকেই চেষ্টা করছে। আপনি জানেন যে শেখ হাসিনার আমলে বেনজিরের যেসব ঘটনাবলী আমরা উন্মোচন করেছি, সেটা দুঃসাহসিক ছিল। সেটার থেকে ধরে কিন্তু শেখ হাসিনার পতন কোনো না কোনোভাবে হলেও ত্বরান্বিত হয়েছে পতনটা, এটা তো স্বীকার করতে হবে, এটা বাস্তবতা। তারপরে আমাদের মাল্টিমিডিয়াও জুলাই আন্দোলনে অনেক সাহসী ভূমিকা পালন করেছে। আসলে সংবাদপত্রগুলি, প্রিন্ট মিডিয়াটা ওইভাবে পারে নাই, কিন্তু মাল্টিমিডিয়া যাদের আছে, টেলিভিশন আছে, তারা কিন্তু অনেকখানি বেগবান করেছে, এই আন্দোলনকে ছড়িয়ে দিতে পেরেছে। সেটা সেই সময়ে বিধিনিষেধের মধ্যে, সেন্সরশিপের মধ্যেও কিন্তু এই কাজটা করেছে। যদিও তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, কিন্তু আপনি একটা যখন জনস্রোত, বিপুল একটা
বাঁধের মতো বাঁধ ভাঙা স্রোত আসে, তখন কিন্তু সেটাকে কখনো রোধ করা যায় না, কোনো না কোনোভাবে এটা উপচে পড়ে। সেইটাই আমরা দেখেছি, গণবিস্ফোরণটা আমরা দেখেছি। অনেক ধন্যবাদ। শুল্ক কর বৃদ্ধির প্রভাব, করের চাপে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়, প্রথম আলোর শিরোনাম। কষ্টে চলা মানুষের উপর চাপ আরও বাড়ল সমকাল, এবং কালের কণ্ঠের শিরোনাম 100 টাকার কল ইন্টারনেটে ব্যবহার করা 56 টাকায় কর দিতে হবে 100 টাকা সরকারকে। এটা খুবই উদ্বেগজনক জিনিস। মানে তাহলে মানুষ যদি বলে যে শেখ হাসিনার আমলই ভালো ছিল, এর চেয়ে লজ্জার এবং ব্যর্থতার বলার মতো ক্ষেত্র তৈরি হয়ে উঠছে প্রায়। সাধারণ মানুষকে তো বাঁচাতে হবে। নিত্যপণ্যের যেই নাভিশ্বাস উঠেছে, সাধারণ মানুষের আয় তো বাড়েনি। আপনি দেখেন, শুধু রেমিটেন্স এসে যদি সেটা শোধ করে বিনিয়োগ না হয়, ব্যবসায়ীদেরকে আস্থায় না নেয়, তাহলে কিন্তু সংকটটা বাড়বে এবং সামনে ভয়ঙ্কর বিপর্যয় অপেক্ষমান। আপনি IMF, বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে বাড়াবেন, তারপরে আপনি একটা দেখেন যে একটা ফুলকপি 50 পয়সায় বিক্রি হচ্ছে না, তো তার খরচ হয়েছে 6 থেকে 7 টাকা। ঢাকা শহরে আমরা সেটা 20 টাকায়ও কিনতে পারছি না। তো এইগুলি তো অ্যাড্রেস করতে হবে সরকারকে। অপরিপক্কতা, বিচক্ষণতার অভাব, অদূরদর্শিতা, অপরিণামদর্শিতা। আমরা বলি না যে তাদের সততা এবং দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন তুলি না, কিন্তু তাদের অদক্ষতা তো আছে। সেটা তো এই 5 মাসে এখন কিন্তু আর বলা যাবে না যে আমরা নতুন। 5 মাসে তো যথেষ্ট অভিজ্ঞতা তাদের হওয়ার কথা, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। তার উপরে নতুন করে এইসব জিনিস চাপিয়ে দিলে সাধারণ মানুষ এটা অত্যন্ত উৎকণ্ঠা। 100 টাকায় 56 টাকা যদি করে দিতে হয় একজন ভোক্তাকে, তাহলে তো এটা খুব কঠিন হয়ে গেল। এটা তো সম্ভব না, বহন করা সম্ভব না। মানুষ পারবে কি করে? আর তো আপনার বাড়ে নাই, তাই না? আপনি রিজার্ভ, ঠিক আছে, রিজার্ভ এনে আপনি শোধ করছেন, কিন্তু আপনার বিনিয়োগ তো হচ্ছে না দেশে। একটা সরকার যদি স্থিতিশীলতা না থাকে দেশে, একটা রাজনৈতিক সরকার না থাকে, কেউ তো বিনিয়োগ করবে না, নিশ্চয়তাটা পাবে না। দেশি বিনিয়োগ হবে না, বিদেশি বিনিয়োগও হবে না, নতুন কর্মসংস্থান হবে না। তাহলে তো একটা অর্থনীতি তো একটা মুখ থুবড়ে পড়বে। ভয়ঙ্কর একটা বিপর্যয় হয়তো সামনে অপেক্ষমান, একটা দুর্ভিক্ষও লেগে যেতে পারে, বলা যায় না। এবং আমরা সুযোগের সদ্ব্যবহার করি। একটি পত্রিকার শিরোনাম এসেছে আজকে, এক রাতেই বাড়ল দাম। মানে অপেক্ষায় ছিল। হ্যাঁ, সেটা ঘোষণা হওয়ার আগে আগে মোবাইল ফোনের কারণে আপনি ডিমের ঘটনাটা দেখেন। মানে কিছু না হলে রাত্রেবেলা ডিমের দাম ফিক্সড করা হয়, সারা দেশে সেটা ছড়িয়ে যায় মোবাইল ফোনে। ওইটা নেটওয়ার্ক। হ্যাঁ, বিশাল বিশাল। তো এখন সেগুলি কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে পারেন। শেখ হাসিনাও চেষ্টা করেছিলেন ভাঙার জন্য। তিনি বলেছিলেন সিন্ডিকেট কি আমি দেখব, কিন্তু আমরা কার্যত কিছু দেখি না। এই সরকার তো, এই সরকার না বিপ্লবী সরকার না কি বলবো, তো এখানেও তো জগা খিচুড়ি আছে। এই প্রোক্লেমেশন নিয়ে কত ঘটনা ঘটলো দেখেন। আগে সরকার বললো এর সাথে কোনো সম্পর্ক নাই, আবার বললো আমরাই দিব, আবার বললো ফ্যাসিলিটেট করবে। হ্যাঁ, ফ্যাসিলিটেট করবে। তাইলে এইসব ফাম্বলিং করছে কিন্তু। তো এগুলি তো আমরা চাই না। আমরা চাই যে একটা দক্ষতার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য এই সরকার কাজ করবে। কিন্তু তার উপরে যদি মরার উপরে খাড়ার ঘা চাপিয়ে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সেটা তো কোনোভাবে কাম্য না। এটা খুবই উদ্বেগজনক বিষয় একটা। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এখন এটা নিয়ে একটা টানাপোড়েন চলছে। যেমন আজকের পত্রিকার শিরোনাম, স্থানীয় নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য, বিএনপি চাচ্ছে না, জাতীয় নাগরিক কমিটি চাচ্ছে। তা আমি একটু অনুষ্ঠানের আগে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে জাতীয় নাগরিক কমিটি এখনো কি রাজনৈতিক দলে পরিণত হয়েছে কিনা, যে তাদের প্রেশারটাও কি খুব জরুরি নাকি? তারা তো চেষ্টা করছে, সারা দেশে তারা সফর করছে, একটা মহড়া দিচ্ছে আর কি, ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে যতটুকু আমি জানি। আবার এটা তারা স্বীকারও করছে না সেভাবে। তো এটা একটা ট্রায়ালের মধ্যে আছে আমার ধারণা। তো ঠিক আছে, ওয়েলকাম। একটা নতুন রাজনৈতিক দল এলে, নতুন শক্তি এলে, তো সেটা ভোটে পরীক্ষা হয়ে যাবে কার কতখানি জনপ্রিয়তা। জনগণই তো শেষ কথা শেষ পর্যন্ত, তাই না? যদি সত্যিকারের ভোট হয়, অবশ্যই হবে, সেটা হতেই হবে। তখন বোঝা যাবে কার কতখানি মানুষের আস্থা, কে কতখানি অর্জন করতে পারছে। তারপরে এটা দেখা যাবে। এখনই এটা বলার সময় আসেনি। নতুন দল আসুক, ভালো কথা। নতুন মানুষ চায় একটা নতুন চিন্তা। দেখা যাক, অপেক্ষা করি আমরা, দেখা যাক কি হয়। যদি জামাতের নেতা বলেছেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন, এই যে আমি এর আগেও বোধহয় আপনাকে এই প্রশ্ন করেছিলাম এক অনুষ্ঠানে, যে আমরা এই যে সংস্কার আগে, ডিম আগে না মুরগি আগে, এই যে দৌড় দিচ্ছি, এই বিতর্কের অবসানটা কখন হবে? বিতর্কের অবসান হবে যখন রাজনৈতিক দলগুলির সঙ্গে ঘন ঘন সরকারের ইন্টারাকশন হবে, তাদেরকে আস্থায় নেবে, তাদের পরামর্শটা নেবে। আমি এটাও বলেছি আগে যে আপনি সংস্কার করলেন, আমি রাজনৈতিক দল, আমি নির্বাচিত হয়ে, হ্যাঁ, এটা আমি আস্থায় নিলাম না, আমি বাস্তবায়ন করলাম না, তখন কি করবেন? সমস্ত
চেষ্টাটা বৃথা যাবে, সময় নষ্ট হবে, অর্থ নষ্ট হবে, মেধা নষ্ট হবে, সব ক্ষেত্রে কিন্তু লসটা হবে। এই কারণে তাদেরকে ইনভলভ করে নিতে হবে, যে আপনারা দেখেন আস্থায় আনতে হবে। আস্থায় আনতে হবে, তাদেরকে এটার মধ্যে সম্পৃক্ত করতে হবে, যে আপনারা কতখানি দেখেন, কতখানি করতে পারবো। আর সংস্কার তো একটা বিশাল প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, তো এটা তো রাতারাতি শেষ হবে না, চলতে থাকবে, সংস্কারও চলতে থাকবে, নির্বাচনও হতে থাকবে, তাই না? স্থানীয় সরকার নির্বাচনের এটা নিয়ে সেটা রাজনৈতিক দলগুলির পরামর্শ নিক, ম্যাক্সিমাম যেটা চাইবে সেটা হবে। ছাত্র সংসদ নির্বাচনের কথাও হচ্ছে, তো একটা ট্রায়াল করুক না, অসুবিধা কি? এত দীর্ঘকাল কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলি দেখিনি। নতুন নেতৃত্ব তৈরি হবে কি করে? একটা প্রসেসের মধ্যে দিয়ে আসুক, ভবিষ্যতে তো তারাই দেশটা চালাবে। তো আমরা চাই যে সেরকম স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সব ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরা দেশটা চালাবেন। তাহলে আমরা একটা আশা করতে পারি যে এইসব যে খড়গ নেমে আসছে এগুলির থেকে আমরা মুক্তি পাব, বিশ্ব ব্যাংক এবং IMF এর চাপ থেকে নিজেদেরকে মুক্ত করে নিজেদের পায়ে দাঁড়াবো, এটা আমরা আশা করতেই পারি। টিলিপ সিদ্দিকীকে নিয়ে বেশ রিপোর্ট হচ্ছে আমাদের দেশে, মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ। শুধু আমাদের দেশে হচ্ছে না, খোদ লন্ডনেই হচ্ছে, তাই না? সেখানে কিন্তু বললাম যে এখানে আরো বেশি আলোচনা হচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে লিফট করছি, মানে বিভিন্ন ওখানে যে পত্রপত্রিকায় বেরোচ্ছে। তো এইবার মনে হয় সত্যি সত্যি যেহেতু তথ্য গোপন করেছে, তাই না, ওইখানে তো আর বাংলাদেশের মতো ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই। ফলে এখন দেখেন আস্তে আস্তে কিন্তু যেই স্টারমারের সরকার নথি স্বীকার করছে, আস্তে আস্তে অনেক কিছু উদ্ঘাটিত হচ্ছে, যে আওয়ামী লীগের নেতারাও কিন্তু স্টারমারের নির্বাচনী প্রক্রিয়া কিন্তু ইনভলভ ছিল, টাকা পয়সা খরচ করেছে, ফ্ল্যাট দিয়েছে কতগুলি। আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করি। করোনাকালে আমাদের একটা শিক্ষা হলো যে প্রকৃতিকে বিনাশ করতে গেলে কি হয়, প্রকৃতি কতটা রুদ্র হয়। 4 দিন ধরে চলছে লস অ্যাঞ্জেলেস, এবং এই ছবিটা দেখেন, বাড়ি হারিয়ে একটা পরিবার রীতিমতো হাহাকার করছে, এই যে দাবানল। এই যে প্রকৃতি জানান দেয় যে আমার উপরে অবিচার করবেন না, করবেন না, করবেন না, কিন্তু আমরা প্রকৃতির উপরে অবিচার করি। প্রকৃতির প্রতিশোধিটাকেই বলে। আপনি দেখেন সৌদি আরবে কিভাবে বন্যা হচ্ছে, পুরা জলবায়ুর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন মানে মানুষ কিন্তু এত ভোগবাদী হয়ে উঠেছে, কার্বন নিঃসরণ করছে অতিমাত্রায়, আঘাতের পর আঘাত করছে প্রকৃতিকে, মাটিকে, তাই না? মাটি তো আমাদের মায়ের মতো, তাই না? তাকে যদি আমরা আঘাত করি নিজেরাই কিন্তু প্রত্যাঘাতটা আমরা পাবো, সেটা আমরা পাচ্ছি। ফলে মানুষকে কিন্তু সংযত হতে হবে, সংযমী হতে হবে, অত ভোগবিলাস থেকে সরে আসতে হবে যতটা সম্ভব আর কি। না, শুধু সংযমের কথা বললেন, আমরা নদীটাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছি, যদি বুড়িগঙ্গার কথাই বলি, যে বুড়িগঙ্গা আপনার স্মৃতিতে, আমার স্মৃতিতে যে বুড়িগঙ্গা আমরা দেখেছি, বা আমাদের আরও পূর্বপুরুষরা যে বুড়িগঙ্গা দেখেছে, এখন বুড়িগঙ্গার পাশে নাক চেপে ধরে আপনাকে পার হতে হয়। কি কদর্য, কত নদী হারিয়ে গেছে আমাদের দেশ থেকে। আমরা হলাম নদী মেখলা দেশ, একটা নদীমাতৃক দেশ। তো এখন এটা ভাটির দেশ। আমরা নানান ষড়যন্ত্র আছে, উজানে আমাদের পানি প্রত্যাহার করা হচ্ছে, আমরা দুঃসময়ে পানি পাচ্ছি না, খরার সময় সেই ষড়যন্ত্রের শিকার তো আমরা হচ্ছি। তা আমরা নিজেরাও ধ্বংস করে ফেলছি, দখল করে ফেলছি, ভরাট করে ফেলছি, নদীকে নদীর মতো চলতে দিচ্ছি না। সেখানেও কিন্তু মানুষের লোভ লালসা, মানে নদীর প্রাণ আছে, এই বিষয়টাই বোধ করি আমরা অনেকে স্বীকার করতে চাই না। নদীর প্রাণ আছে, নদীরও একটা প্রাণ আছে, গাছপালা উদ্ভিদের প্রাণ আছে, আমরা বুঝতে চাই না। তো আমরা খালি একের পর আঘাত করি, বনায়নকে ধ্বংস করি, বসতি করছি, কংক্রিটের একটা জঞ্জালের মধ্যে আমরা বসবাস করছি। এই যে বনায়নের কথা আপনি বললেন, প্রথম আলোতে শিরোনাম হয়েছে, ভুল সিদ্ধান্তে নিঝুম দ্বীপে হরিণের বংশনাশ। নিঝুম দ্বীপটা একটা কৃত্রিম আর সুন্দরবন বিকল্প তৈরি করার চেষ্টা হলো, সেখানে হরিণের বংশ নাশ হয়ে গেল অলরেডি। তার মানে কি, আপনি নিঝুম দ্বীপ, আপনার সেন্ট মার্টিন আমরা রক্ষা করতে পারছি না তো। আমাদের এত জনসংখ্যার চাপ, আপনার প্লাস্টিক পলিথিন ব্যবহার, ভয়ঙ্কর একটা অবস্থা। মানে বুড়িগঙ্গা তো ধ্বংস হয়ে গেছে, বুড়িগঙ্গা তো আর মৃত নদী একটা, তাই না? হয়তো এক সময় এটা লুপ্তই হয়ে যেতে পারে। তো নদীর প্রবাহ তো প্রাণ প্রবাহ, এরপর উজান থেকে বুড়িগঙ্গা কোথায় ছিল খুঁজে বের করতে হবে। তখন হয়তো আমাদের একটা উষ্ণায়ন হবে, এখন যেরকম সমুদ্র পানির স্ফীতি হবে, অনেক লোকালয় কিন্তু ডুবে যেতে হবে। বাংলাদেশ কিন্তু সেই ভালনারেবল অবস্থানে আছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে। তা আমরা যদি এখন থেকে সচেতন না হই, আমরা না, শুধু বিশ্ববাসীকেই সচেতন হতে হবে। ধনী দেশগুলি কিন্তু কার্বন নিঃসরণ বেশি করছে, সেখানে কিন্তু আমেরিকা, চীন এগুলি প্রধান দেশ। তো তারা তাদের চৈতন্যদয়টা হচ্ছে না। কিন্তু আপনি একটু আগে দাবানলের কথা বললেন, দেখেন সেখানেও কিন্তু প্রকৃতি বদলা নিচ্ছে তাদের উপরে।
ক্রিকেট, তামিম ইকবাল, সাকিব আল হাসান, এদের দুইজনেরই যুগ বোধহয় প্রায় শেষ হলো। তামিম ইকবাল তো আজকে ঘোষণাই দিয়ে দিলেন যে আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না, যদিও তিনি অনেকগুলো আবেগঘন কথাও বলেছেন। তাকে নিয়ে তো অনেক কিছু হইলো, এসব কি হওয়া উচিত ছিল? নানান ষড়যন্ত্র হয়েছে। ক্রিকেট তো একটা রাহুগ্রস্ত একটা জগৎ ছিল, ফুটবলও। তো আমরা আশা করব নতুন নেতৃত্ব এসছে, তারা সেইভাবে এটাকে গড়ে তুলবেন, পুনর্নির্মাণ করবেন এবং নতুন নতুন প্রতিভাকে সুযোগ দেবেন। হয়তো আমরা নতুন তামিম ইকবালকে পাবো, নতুন সাকিব আল হাসানকে, হয়তো আমরা আরও বড় প্রতিভাকে পাবো। কিন্তু সেগুলির জন্য কিন্তু সঠিক নেতৃত্বটা দরকার, সততাটা দরকার, দেশপ্রেম দরকার। সেটার পরিচয় যদি নতুন নেতৃত্ব দিতে পারে তাহলে আমরা আশাবাদী হতে পারি। না হলে যদি আরেকজন পাপন হয়ে যায়, আরেকজন সালাউদ্দিন হয়ে যায়, তাহলে তো আমি কোনো আশার আলো দেখি না। আপনি কি যথার্থই বললেন, আরেকজন পাপন, আরেকজন সালাউদ্দিন যেন তৈরি না। কিন্তু একটা জিনিস আমি আপনার কাছে ছোট্ট করে জানার জন্য, যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের যে যুগ, বা এই যে পঞ্চপাণ্ডব যারা আমরা ক্রিকেটকে বলতাম, তো এই যে ক্রিকেটাররা খেলা থেকে অবসর নেবে ভালো কথা, কিন্তু সেইটা একটা আনন্দমুখর সম্মানজনকভাবে হোক, এটাই তো হওয়া উচিত না? আর কিছু না হোক, তারা তো আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনে। অবশ্যই বয়ে আনে, এবং তাদের কিছু ভুল ত্রুটিও আছে, সেটাও ঠিক। কিন্তু একটা প্রস্থানটা যেন একটা সম্মানজনক হয়, এটা আমরা চাইবো। যেন একটা কলঙ্ক না থাকে, একটা স্পট কেন থাকবে? তারা একটা বীরের মতো বিদায় নেবে, আবার নতুন আসবে সবাই। সুস্থতা আমরা একটা চাই। একই সাথে আবার ক্রিকেটাররা বা এরকম শোবিজ তারকারা একেবারে অতিমাত্রায় যদি রাজনৈতিক দলাদলির মধ্যে মূল কাজটা তো হচ্ছে খেলাটা, তাই না? তো সেটা ছেড়ে যদি রাজনীতির প্রতি আসক্ত হয়ে যায় এবং লোভের কাছে যদি নিজেদের নথিস্বীকারটা করে, হ্যাঁ, তাহলে তো সেটা দুঃখজনক হবে। তাহলে মূল কাজটা তো থাকলো না। রাজনীতিতে তাদের আসা উচিত না, রিটায়ার্ড জীবনে আসুক, তাই না? সামনে তো ক্ষেত্র পড়েই আছে। আপনি কম বয়সে এমপি হওয়ার প্রয়োজনটা কি? আর কি লাগে? কত লাগে? অনেক টাকাই তো পাচ্ছে তারা, তাই না? অনেকে এই সমালোচনাটা আছে যে টাকা দিলে তারা নষ্ট হয়ে যায়, তখন আর সেই রকম উদ্যমটা থাকে না, জেদটা থাকে না। আপনি দুঃখজনক ঘটনার কথা বললেন। আমি এখন যে শিরোনামটা আপনাকে পড়ে শোনাবো, আমি এই শিরোনামটা পড়িনি। ঢামেকে এখনো 42 লাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার প্রশ্নটা হলো যে এখনো যে এই যে 42টি লাশ পড়ে আছে, তারা যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবন দিয়েছে, তাহলে এখনো লাশ পড়ে আছে কেন? এদের কি খোঁজ খবর নেওয়ার বা এদের ডিএনএ টেস্ট করাটা দরকার ছিল, সেই ম্যানেজমেন্টটা হয় না। এটা কি আমরা ভুলে যাচ্ছি? হ্যাঁ, ভুলে তো যাচ্ছি। আসলে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা এখন ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে বিভক্ত হওয়ার মতো আলামত আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য না। এটা তো আরও আগেই শনাক্ত করা দরকার ছিল, তাদের ডিএনএ টেস্ট করে কিন্তু সম্ভব ছিল। এখনও এতদিন 5 মাস পরে থাকবে কেন? সুতরাং সেই নেতৃত্বটা আমরা দেখি নাই, ব্যবস্থাপনাটা আমরা সঠিকভাবে দেখি নাই। সেটা কাম্য ছিল না কোনোভাবে। সবাই যদি আখের গোছাতে ব্যস্ত থাকে, ক্ষমতার স্বাদ পেয়ে যদি সেটা আঁকড়ে থাকার জন্য তো আগের মতোই নানান কৌশল করতে থাকে, সেটা তো দুঃখজনক হবে। এটা তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করি না। অবশ্যই আমরা আশা করি না। যেহেতু সময় পাওয়া গেল, আরেকটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। যেমন ধরেন, তরুণরা বিস্ময়কর একটা পরিবর্তন ঘটালো সব কিছু মিলিয়ে, কিন্তু যে আমরা এখন দেখছি যে অনেক বেকার তরুণ দেশে, তরুণদের যে স্বপ্ন ভঙ্গ হবে এরকম একটা আশঙ্কাও দেখা দিচ্ছে। আদৌ কি আপনি এটার সাথে একমত? সেটাই তো, আপনি কর্মসংস্থান যদি সৃষ্টি করতে না পারেন, আপনি যদি ঋণের বোঝা চাপিয়ে দেন, আপনি যদি ইন্টারনেটে বাধা দেন, এখন তো ডিজিটাল যুগ, আপনার তো দরকার সেটাকে সহজতর করা, মানে যাতে অ্যাক্সেসটা আরও বেশি মানুষের হয়, সত্যিকার পজিটিভ অর্থে আমি বলছি। তো সেটা যদি করতে না পারেন তাহলে তো আরও সংকট তৈরি হবে। এখন ডিজিটাল যুগ আসে, সারা পৃথিবী গ্লোবাল যেই পরিস্থিতি, সেখানে কিন্তু আমাদের এই ডিজিটালি আমাদেরকে এগুতে হবে। আমাদের প্রশিক্ষিত জনবল দরকার, তরুণ দল দরকার, কর্মসংস্থান দরকার। তা আমরা যদি প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে পারি, আউটসোর্সিং করে আমরা অনেক কিছু আর্ন করতে পারি, তাই না? কিন্তু আমরা সেটা ঠিকমতো অ্যাড্রেস করতে পারছি বলে আমার মনে হয় না। তো আশা করব যে চৈতন্যোদয় হবে এবং একটা রাজনৈতিক সরকার এসে তাদের কাছ থেকেও যে খুব একটা মানে রাতারাতি একটা কিছু আশা করা যায় এরকম ঠিক না আর কি। তো অনেকগুলি ইলেকশন হবে, তারপরে একটা স্থিতির দিকে, গণতন্ত্রের দিকে অবশ্যই কিন্তু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে আশাবাদ ব্যক্ত করলেন সামনে আসবে সুদিন, সেই সুদিনের অপেক্ষায় আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। আশা করি আগামীকাল আবারও এই সময় কথা হবে। খোদা হাফেজ।